গঠিত করছেন তাদের জন্য আমরা যারা এই প্রজন্মের আমাদের সবার কাছে এই যে ইতিহাস বিকৃতির এই অংশগুলো এগুলোকে নিয়ে আপনাদের আরো স্পষ্ট অবস্থানটা বলিষ্ঠ অবস্থান নিচ্ছেন না কেন? কথা বলতে হলে স্বাধীনতার ৪৬ বছরের পরে এই পর্যন্ত যারাই ক্ষমতায় এসেছে তারা ইতিহাস বিকৃতি করেছে। যারাই ক্ষমতায় এসেছে যাদের মুক্তিযুদ্ধে অবদান তাদের স্বীকৃতি না দিয়ে তারা নিজেদের কৃতিত্ব জাহির করার চেষ্টা করেছে। স্বাধীনতার সত্যিকার ইতিহাস লেখা হবে ১০০ বছর পরে, ওমর মুখতারের মতো। আমাদের জীবিত অবস্থায় আমিত্ব প্রকাশ করার চেষ্টা করা হবে। সেখানে আমাদের যারা মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে, মুক্তিযুদ্ধ প্রাণ দিয়েছে, যারা যেমন সিরাজুল আলম খান, উনি ছিলেন রূপকার। ৬২ সনের আগে পৃথিবীতে কেউ বাংলাদেশ স্বাধীন নামে, বাংলাদেশ তো দূরের কথা, একটা শব্দ স্বাধীন বাংলাদেশ এইটা আর কেউ চিন্তাও করে নাই। সেইটার রূপকার হলেন সিরাজুল আলম খান, স্থপতি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অতএব এই বিষয়গুলোকে আজকে বিতর্কিত করে রাখার কোনো সুযোগ আছে বলে আমি মানে সিরাজুল আলম খান তো ছাত্রলীগের প্রেসিডেন্ট বা সেক্রেটারি হিসাবে ওই সময়টা পুরোটাই তো বঙ্গবন্ধুর সঙ্গে তার একটা গভীর সখ্যতা ছিল, সম্পর্ক ছিল, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ, বঙ্গবন্ধু যে কোনো আন্দোলনের কর্মকৌশল ব্যাপারে সিরাজুল আলম খানের সাথে মানে উনার যতদিন পর্যন্ত উনি বেঁচে ছিলেন তার সাথে আলাপ করা ছাড়া উনি কোনো কর্মসূচি দেন নাই এবং কোনো কৌশল আন্দোলনের কোনো কর্মসূচি বা পদক্ষেপ গ্রহণ করেন না। মানে দুজনের সম্পর্কটা এতটাই গভীর ছিল, মানে উনাকে বিদেশি একজন সাংবাদিক জিজ্ঞাসা করতেছিল যে বঙ্গবন্ধু আপনার রাজনৈতিক ইয়েটাকে উপদেশটাকে, বলে যে আমার রাজনৈতিক উপদেশটা আমি বুঝি না। এই যে আমার এই যে উনাকে দেখাইয়া বলছিল সিরাজুল আলমকে দেখাইয়া যে উনি হলেন আমার ফিডেল কাস্ট্রো। কিন্তু এইটারই প্রতিক্রিয়াটা আমরা আবার যখন দেখলাম স্বাধীনতার পর সিরাজুল আলম খান আপনারা সহ জাসদ গঠন করলেন এবং পরবর্তী কিন্তু একটা ইতিহাসের পার্ট ছিল, কিন্তু সিরাজুল আলম খান কখনোই আটক হন নেই ৭২ থেকে ৭৫, যদিও আপনি আটক হয়েছিলেন। একটা জিনিস হলো যে আমরা যে কাঙ্ক্ষিত বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, যেটার জন্য জীবন দিতে গিয়েছিলাম, যে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে কামান গোলা ট্যাঙ্কের মধ্যে দিয়ে মারা যেতে পারি, এই সমস্ত কিছু প্রতি কারফিউ ভেঙে করেছিলাম। মুক্তিযুদ্ধের চেতনাটাই ছিল দেশের মালিক হবে জনগণ, ১৬ কোটি মানুষ, তৎকালীন ৭.৫ কোটি মানুষ। এবং সেই ব্রিটিশ আমলের আইন কানুন, পাকিস্তান আমলের আইন কানুন বজায় রেখে ওইটা স্বাধীন দেশ হয় না, ওইটা আরেকটা নব্য পাকিস্তান হতে পারে। মুক্তিযুদ্ধের চেতনার কাঙ্ক্ষিত জনগণের একটা শোষণমুক্ত গণতান্ত্রিক অসাম্প্রদায়িক একটা রাষ্ট্র যেদিন গঠিত হবে সেদিনই মুক্তিযুদ্ধের সত্যিকার ইতিহাস রচিত হবে। রব্বাই এখানে এটা একটু ঠিক আছে, কিন্তু এই পার্ট যদি আরেকটা আমরা একটু গেছিলাম বঙ্গবন্ধু প্রসঙ্গে, আমি বললাম যে সিরাজুল আলম খান কিন্তু ৭২ থেকে ৭৫ একবার অ্যারেস্ট হন, আপনি হয়েছিলেন, গুলিবিদ্ধ হয়েছিলেন। উনি তো ওনার ছাত্রলীগের সাধারণ সম্পাদক থেকে দায়িত্ব চলে যাওয়ার পরে উনি আর কোনো ওপেন পলিটিক্স করেন নাই, ওইভাবে করেন নাই, মানে গ্রেপ্তার হওয়ার প্রশ্রয় উঠে। অনেকে বলে থাকে বঙ্গবন্ধুর সঙ্গে আগের সম্পর্কটা তার অব্যাহত ছিল। বঙ্গবন্ধুর সাথে ওনার সম্পর্ক কোনোদিনই ছিন্ন হয় নাই। এমনকি ওনাকে মেরে ফেলার জন্য অনেকে প্রস্তাব দেওয়ার পরে বঙ্গবন্ধু বলেছে যে আমি এতদিন সহ্য করতে পারলাম, তোমরা একটা দিন সহ্য করতে পারো না, আমার সমালোচনা করতেছে রব, তো আমার প্রতি দাবি অধিকার আছে, আমার সমালোচনা করতে পারে, আমারে বঙ্গবন্ধু বানানোর জন্য যদি অবদান থেকে থাকে তাহলে আমার সমালোচনাও করতে পারে। আপনি আরেকটা বলেছিলেন নাকি, আমি এটা দিয়ে আমরা একবার একটা বিরতি যাবো, সেটা হলো যে আপনি যখন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হলেন বঙ্গবন্ধু প্রথম খবর নিয়েছিলেন। এইটা হলো যে উনার সরকারের আমলে, যেটা আজকে কল্পনাও করা যায় না। উনার সরকারের আমলে আমি নড়াইলে গিয়ে ৭৩ সালের নির্বাচনের সময় আমার হাতে তৈরি করা কর্মীদের যে অস্ত্র আমি দিয়েছি তারা এটা ক্রস ফায়ার করে আমার উপর গুলি চালিয়েছে। সেখানে আমার মাথার কপালে গুলি লেগেছে, আমার গাড়ি ভাঙচুর হয়ে গেছে, ভাড়া করা গাড়ি ছিল, আমার সাথে শেখ কামরুজ্জামান টুকু ছিল। আমি ওখান থেকে যশোরে হরতাল হয়ে গিয়েছে, মোশাররফ ভাই আওয়ামী লীগের এমপি ছিলেন, উনি জেএসডিতে জয়েন করেছেন, জাতীয় সমাজতান্ত্রী দল, ইংরেজিতে জেএসডি। আমি ঢাকায় ফিরে আসার পরে তৎকালীন পিজি হাসপাতাল, আজকে যে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, এখানে যখন আমি কেবিনে ভর্তি, রাত্রে 10টার সময় একটা টেলিফোন আসছে, নার্স দৌড়ে আসা বলল স্যার আপনার টেলিফোন। আমাকে তখন তার মোবাইল ছিল না, টিএনটি টেলিফোন। আমি যে টেলিফোন ধরলাম তখন আমাকে টেলিফোন ওদিক বলতেছে রব কেমন আছেন? আপনি কে? তোফায়েল ভাই। বলে যে না, আমি বললাম যে সরি অনেকদিন কথা হয় না সেই জন্য আপনার বয়সটা আমি বুঝতে পারছি না। বলে রব আমি কথা বলার জন্য টেলিফোন করি না, লিডার কথা বলবে, মানে বঙ্গবন্ধু। সাথে সাথে টেলিফোন ট্রান্সফার করে দিয়েছে। আমি কথা বলবো না বলতেই টেলিফোন রব, ওনার যে মানে বয়সটা ছিল, বয়সটা দিয়ে তুমি কেমন আছো? আপনি যেমন দোয়া করেন তেমন আছে। আপনি কেমন আছেন? ভাবি কেমন আছে? তোমার ভাবির খবর তুমি রাখো, আমার পেট থেকে পুজ বেরিয়ে অপারেশন করে আসছে আর তুমি আমার গালমন্দ করো। আমি চুপ হয়ে আছি।
আমি নুর ইসলামকে বলে দিয়েছি তোমার যা যা দরকার। আমি বললাম যে আমি তো আপনার কাছে কোনো সহযোগিতা চাইনি, আপনি বলেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনার দোয়া করবেন বলে আমি টেলিফোন ছেড়ে দিয়েছি। তবে ওনার একটা মানে আপনার প্রতি স্নেহ ছিল এই বা যে ইয়ে ছিল। একটা সরকার প্রধান ক্ষমতায় থাকা অবস্থায় তার সরকারের আমলে গুলিবিদ্ধ হয়ে একজন হাসপাতালে আছে, তাকে কথা বলার যে সাহস, উদ্ধত্ত, এইটা আজকের দিনে কল্পনাই করা যায় না। এই যে বা এত বড় বড় মন, এত বিশাল হৃদয়, মনের সেটা দিক কল্পনাই থেকে এত বিষয় বড়, কঠিন। এবং উনার সরকারের আমলে এটা হয়েছে, উনি এটাকে কিছুই মনে করেন নাই যে ঠিক আছে আমার সরকারের আমার একটা ভুল হয়েছে, আমি ওর খবর নেই, ও আমার ছেলের মতো। এই যে মানে আকুতি, এই যে অনুভূতি, এটা আজকে কল্পনাই করা যায় না। অনেক কথা হলো রব ভাই, আমরা আরো শুনবো এবার। এরপর আমরা যেহেতু ঈদ, আমরা অনেকগুলো ব্যক্তিগত কথা শুনবো, আমরা ভাবির সঙ্গে কথা বলবো এখনই আপনি সব বসে। দর্শক, আমরা এই পর্যায়ে একটা